অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দেশি বিদেশি একাধিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না কি হচ্ছে বাংলাদেশে, চিনতেন না এই আন্দোলনের কারিগর হিসেবে পরিচিত কাউকে। ৫ আগস্টে প্রথম তার সাথে যোগাযোগ করা হয় এবং সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধীদের দুটি গ্রুপে যে বিবাদ চলছে তা থেকে উঠে আসছে একেবারে ভিন্ন চিত্র। এই দুটি গ্রুপের ভাষ্য থেকে পরিষ্কার জানা যাচ্ছে, কমপক্ষে ২রা আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছিল। প্রশ্ন হলো, কার বক্তব্য সঠিক, ডক্টর ইউনূসের নাকি আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের? সমন্বয়কদের ভাইরাল হওয়া পোস্টগুলোতে জুলাই আন্দোলনের সাথে বিদেশি সংস্থারও সরাসরি সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। আমাদের অনুসন্ধান বলছে, ডক্টর ইউনূস জুলাইয়ের আন্দোলনের শুরু থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ও অনলাইনে সক্রিয় ছিলেন। এমনকি তিনি তখন সেনাবাহিনীকেও দোষারোপ করেছিলেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে থাকার কথা, কারণ নিউ ইয়র্কে সে প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূস প্রথমবারের মতো জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড থাকার কথা ঘোষণা করেছিলেন। পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে। এখন যিনি সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা, ডক্টর ইউনূস তখন বলেছিলেন, জুলাই আন্দোলন ছিল মেটিকুলাসলি ওয়েল ডিজাইনড। তিনি ক্লিনটনকে সামনে রেখে বলেছিলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই এমনিতে হয়নি। এটি খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে আন্দোলন শেষ। তার এই বক্তব্য রাতারাতি হইচই ফেলে দিয়েছিল তখন। তবে সে বক্তব্যের পুনরাবৃত্তি করতে আমরা আর শুনিনি। বরং তারপরে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তার দেওয়া সাক্ষাৎকারগুলো বিশ্লেষণ করে আমরা দেখেছি, তিনি দাবি করেছেন ছাত্র নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। ২০২৪ সালে ৭ই অক্টোবর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত তার বিশাল সাক্ষাৎকার থেকে আমরা এমন দাবির কথা জানতে পারি। এরপর সুইজারল্যান্ডের দাভোসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিএন রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে একই কথা বলেন তিনি। রাখমানকে তিনি বলেছেন, ছাত্রদের আমি চিনতাম না, তাদের সম্পর্কে কখনো শুনিনি, কখনোই তাদের চিনতাম না। রাখমানকে ডক্টর ইউনূস পরিষ্কার বলেছিলেন, ৫ আগস্টই প্রথম তিনি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ পান ছাত্রদের কাছ থেকে। সে সময় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি যে বাংলাদেশের সরকার প্রধান হতে যাচ্ছেন, এটি তিনি জানতেন না। ডক্টর ইউনূসের এই ধরনের বক্তব্য আমরা গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকেও দেখতে পেয়েছিলাম। ওই সময় আমেরিকান পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর এর কাছে একই দাবি করেছিলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেছিলেন, ঘটনার খুবই অদ্ভুত পালাবদল। হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন পেলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, আমরা চাই আপনি সরকার প্রধান হন। এটি একটি বড় চমক ছিল। ডক্টর ইউনূসের সবগুলো সাক্ষাৎকার থেকে দুটো বিষয় পরিষ্কার। এক, শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত তার সাথে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কারো যোগাযোগ ছিল না। ২, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে কেউ বাংলাদেশের সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেয়নি বা তিনি এই ধরনের কোনো প্রস্তাব পাননি। এবার যাই রহস্য উন্মোচনের গল্পে। জুলাই আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দল গঠন নিয়ে গত কয়েকদিনে দুটি গ্রুপের মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বাদানুবাদ আমরা দেখতে পাচ্ছি। তাদের দুই গ্রুপের পোস্টে এমন কিছু তথ্য এসেছে যেগুলোতে প্রমাণ হয় ডক্টর ইউনূস সাক্ষাৎকারগুলোতে সত্য গোপন করেছিলেন। জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মোহাম্মদ হিজবুল্লাহ ফেসবুকে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার ব্যাপারে প্রথম রিচ করেন সাদিক কায়েম এবং সেটা অগস্টের ৩ তারিখে। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন সাদিক কায়েম।
না ৩ আগস্ট নয়, খোদ ডক্টর ইউনূসের সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যোগাযোগটি শুরু হয়েছিল ২রা আগস্ট। মোহাম্মদ হিজবুল্লাহর পোস্টে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ডক্টর ইউনূসের সাথে যোগাযোগের তথ্য অস্বীকার করেননি, বরং লিখেছেন বদিউল আলম মজুমদারের মাধ্যমে ইউনূস স্যারের ২ সহকারী মঈন আহমেদ এবং সাব্বির ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়। বদিউল আলম মজুমদার এবং আলী রিয়াজ স্যারের সঙ্গে যোগাযোগ হচ্ছিল ডিবি থেকে বের হবার পর থেকে। ২০২৪ সালের ১ আগস্ট ৬ সমন্বয়ক ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। উপদেষ্টা আসিফ বলেছেন ২রা আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে তার কথা হয়, যা তিনি নাহিদ ইসলামকে জানিয়েছিলেন। গণমাধ্যমে ডক্টর ইউনূসের ছাত্রদের সঙ্গে যোগাযোগের যে বর্ণনা তুলে ধরা হয়েছে সেটা তার সঙ্গে কথা বলার বর্ণনা হিসেবে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যার সঙ্গে যোগাযোগের কথা বলেছেন আসিফ সেই ছাত্র হিসেবে নিজেকে দাবি করেছেন, অথচ আমরা দেখেছিলাম ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারগুলোতে বলেছিলেন ৫ আগস্টে শিক্ষার্থীরা তাকে প্রথম ফোন করেন। ওই শিক্ষার্থীদের কাউকেই তিনি চিনতেন না, কখনো তাদের সম্পর্কে তিনি কিছু শোনেননি। মোহাম্মদ হিজবুল্লাহর পোস্ট থেকে আমরা যে তথ্য পেয়েছি একই ধরনের তথ্য আরো একজনের পোস্টে পাই, সেটি হলো আন্দোলনের নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এস.এম. শাহেদ ইমনের পোস্টে। ভাইরাল ওই পোস্টে ইমন লিখেছেন ডক্টর ইউনূসের সাথে সর্বপ্রথম যোগাযোগ করে সাদিক কায়েম। ২ অথবা ৩ আগস্ট তিনি ইমেল করেন। ডক্টর ইউনূসকে ইমেলের লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের বলেও জানান ইমন। দর্শক, জুলাই অভ্যুত্থানে ঘনিষ্ঠভাবে জড়িত আরো অনেকেই দাবি করেছেন ডক্টর ইউনূসকে নতুন সরকারের প্রধান করার পরিকল্পনা ৫ আগস্টের অনেক আগের। জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি হাসান শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পরিকল্পনার বিস্তারিত একাধিকবার জানিয়েছেন। গত বছরের ৮ই আগস্ট তিনি ফেসবুকে লেখেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হয়েছিল ২রা আগস্ট। পরদিন শহীদ মিনারে এক দফা ঘোষণা করার সময় এটা পাঠ করার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেটা হয়নি। ঘোষণাপত্রে উল্লেখ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি, গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর গঠিত হবে বিপ্লবী সরকার, ডক্টর ইউনূস ৫ বছরের জন্য প্রেসিডেন্ট হবেন। শুরুতে তিনি ১ বছর মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার ও একটি সংবিধান প্রণয়ন উপদেষ্টা পরিষদ গঠন করবেন। খোমেনি হাসান ১৮ জানুয়ারি আরেক পোস্টে পরিষ্কার দাবি করেন ৫ আগস্টের অনেক আগেই নতুন সরকার প্রধান হওয়ার বিষয়ে সম্মতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসিফ মাহমুদ নন, ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম যোগাযোগকারী হিসেবে তিনি তুলে ধরেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক এবং ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েমের নাম। খোমেনি হাসান তার পোস্টে এই দুইজন কিভাবে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন সেটির ব্যাখ্যাও দেন। তিনি লেখেন, গুম সার্ভাইভাল হিসেবে আশিকের সাথে আমেরিকান এম্বাসির মানবাধিকার বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তার সঙ্গে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা, এনজিও, সিনিয়র সাংবাদিক ও কূটনীতিকদের গভীর সম্পর্ক হয়। মূলত চট্টগ্রামের সন্তান হওয়ার সুবাদে ডক্টর ইউনূসের সঙ্গে আশিকের অনেক বছরের নিয়মিত যোগাযোগ ছিল। জুলাই শেষের দিকে ডক্টর ইউনূস নিজেই প্যারিস থেকে ছাত্রদল নেতা আশিকের কাছে আপডেট নেন। খোমেনি হাসান আরও দাবি করেন, ছাত্রদল নেতা আশিক ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং নিউ ইয়র্কের সাংবাদিক মুশফিক ফজল আনসারীর সঙ্গে আক্তার হোসেন ও আসিফ মাহমুদকে যোগাযোগ করিয়ে দেন। এই দুইজনের মাধ্যমে নিশ্চিত করেন ডক্টর ইউনূস সরকার প্রধান হতে রাজি হয়েছেন। সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশাক এক পোস্টে দাবি করেছেন ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার যে প্রস্তাব তা মাহফুজ আলম বিরোধিতা করেছিল। জুলাই আন্দোলনের খুবই পরিচিত মুখ আব্দুল হান্নান মাসুদ ১৭ ফেব্রুয়ারি এক পোস্টে বলেছেন, আন্দোলন চলাকালীন মুশফিকুল ফজল আনসারীর মাধ্যমে সর্বপ্রথম ১ আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে প্রথম বার্তা পান। এবার যাই আমাদের কিছু অনুসন্ধানে। এই যে ওয়েবসাইটটি দেখছেন এর নাম প্রোটেক্ট ইউনূস। বিগ ডোমেইন ডাটা দিয়ে অনুসন্ধান চালিয়ে আমরা জেনেছি ডক্টর ইউনূস যখন মামলায় জর্জরিত তখন এই ওয়েবসাইট
চালু করা হয়। আর জুলাই আন্দোলনের শুরু থেকে আন্দোলনের সম্পর্কে প্রতিদিন একাধিক পোস্ট করা হতো এই ওয়েবসাইটে। 25শে জুলাই এই ওয়েবসাইটে আপ করা একটি স্টোরিতে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি গভীর সংকটের দিকে যাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে ডক্টর ইউনূস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানাতে কোন কোন দূতাবাসে আর কোন কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখেছেন তার উল্লেখ আছে। 1 আগস্ট আরেকটি স্টোরিতে বলা হয় ডক্টর ইউনূস ধারাবাহিকভাবে ম্যাস কিলিং এর বিরুদ্ধে বলে যাচ্ছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন যে আওয়ামী লীগ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতি সংকটের মুখে পড়বে। দর্শক, ডক্টর ইউনূস সরকার প্রধান হওয়ার পর এই একই ওয়েবসাইট থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য দানের অর্থ সংগ্রহেরও পোস্ট দেওয়া হয়। আমাদের অনুসন্ধান হলো ডক্টর ইউনূস আন্দোলনের সময় পরিস্থিতি পুরোপুরি জানতেন। দ্য হিন্দুতে তার সাক্ষাৎকার ছাপা হয়েছিল 2024 সালের 26শে জুলাই। সেখানে তিনি নিরীহ মানুষকে হত্যার জন্য সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে দায়ী করেছিলেন। আন্দোলনকারীদের পক্ষে চেয়েছিলেন আন্তর্জাতিক সহায়তা। জুলাই আন্দোলনের সময় ছাত্রদের সাহায্য করার জন্য ডক্টর ইউনূসের এই আবেদন হয়তো কাজ করেছিল, কারণ দেশের অভ্যন্তরে বিদেশি কোনো সংস্থা ও দূতাবাস ছাত্রদের সাহায্য করেছিল এমন তথ্য আন্দোলনের সমন্বয়কদের পোস্টে পাওয়া গেছে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ 17 ফেব্রুয়ারি যে পোস্টটি করেছেন সেখানে বলেছেন উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনীর ধাওয়া খেয়ে মুনতাসির রহমানের মাধ্যমে প্রথমে আশ্রয় নেই বাংলাদেশের প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে। সেখান থেকে প্রথম ভিডিও বার্তা দেই। এস.এম. শাহেদ ইমনের একটি পোস্ট থেকে আমরা জানতে পেরেছি একটি বিদেশি দূতাবাস আন্দোলনের সময় ছাত্রদের আশ্রয় দিয়েছিল। তিনি লিখেছেন 18 জুলাই থেকে বেশিরভাগ সমন্বয়কদের কোনো খোঁজ ছিল না। একই সময় কাদের, মাহিন, রিফাত, মাসুদ ও মাহিনকে আশ্রয় দিয়েছিল একটি এম্বাসি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের সাথে কথা বলে এর ব্যবস্থা করেছিল ছাত্র শিবির। তিনি আরো লেখেন 4 জনকে গ্রেপ্তারের জন্য যখন গোয়েন্দারা সাদা পোশাকে হাজির হয়েছিল তখন তাদেরকে অ্যাম্বুলেন্স করে বের করে আনা হয় ওই এম্বাসি থেকে। দর্শক, আন্দোলনের ছাত্র শিবিরের নেতৃত্বের দাবি ও বিভিন্ন প্রমাণে এখন সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এতে বেশ বিপাকে পড়েছেন দৃশ্যপটে থাকা প্রধান সমন্বয়কেরা। সাথে আন্দোলনের গোপন ইতিহাসও প্রকাশ্য হতে শুরু করেছে। একই সঙ্গে ডক্টর ইউনূস 5 আগস্টের আগেই জানতেন আন্দোলনের গতি প্রকৃতি, সে বিষয়ে পরিষ্কার হয়েছে। সব মিলিয়ে তাহলে আমাদের ফিরে যেতে হবে ডক্টর ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলনের কথায়। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।